পঙ্কজ, কোথায় গেলি তুই? তাড়াতাড়ি দেখবি, ঝিলে একটা মৃতদেহ ভাসছে। মাত্রই পঙ্কজ তার ঘর থেকে তাড়াতাড়ি বার হয়ে আসলো। কি বলছো ভাই? এটা তুমি ঠিক দেখেছো তো? ঝিলে কোনো মৃতদেহ নেই। আরে পঙ্কজ, ওটা মৃতদেহ ছিল ভাই। দেখা মাত্রই আমার জীবন বার হয়ে আসছিল। তোর যদি না বিশ্বাস হয় তুই নিজে স্বয়ং গিয়ে দেখবি। চলো ভাই তাহলে। দুজনে যখন ঝিলের কাছে গিয়ে পৌঁছালো, দেখলো যে গ্রামের অন্য সবাই উপস্থিত হয়েছে। সবাই মিলে যখন দেখলো ঝিলে কোনো মৃতদেহই ছিল না। ওখানে গ্রামের প্রধানও এসেছে। প্রধান রামুকে ডেকে ওর কানে কানে বলল, তোর মনে হয় কোথাও কোনো ভুল হচ্ছে। ওখানে কোনো মৃতদেহ নেই। মনে হয় তোর মাথার মধ্যে এখনো ওই ঘটনাটাই ঘুরছে। ওই ঘটনাটা ভুলে যা। রামু প্রধানের কথায় হাতে মাথা নাড়ালো। প্রধান যতক্ষণে এই কথাটা শেষ করেছে ততক্ষণে আকাশে কালো মেঘের ছায়াই ঢেকে গেল। দেখতে দেখতে বিদ্যুৎ চমকে বৃষ্টিও শুরু হয়ে গেল। আরে রামু তো ঠিক কথাই বলছিল। ওই দেখো, ঝিলের ওই পারে গাছের তলায় একটা মহিলার মৃতদেহ পড়ে আছে। যখনই ওই কথা প্রধান শুনে প্রধান চিল্লে বলে উঠল, কোথায় মৃতদেহ? আরে ওই দেখো, জলের স্রোতে গাছের গায়ে এসে আটকে গেছে। যখনই প্রধানের চোখ পড়ল আর প্রধান দেখল যে গাছের গোড়ায় একটা মৃতদেহ পড়ে আছে, কিন্তু সঙ্গে সঙ্গে ওই মৃতদেহের রূপ বদলে গেল। আর প্রধান ভয়ে কেঁপে উঠল। আর দেখতে দেখতে সকল গ্রামবাসীর চোখে ভয় নেমে এলো। কারণ যেই ব্যক্তি ওই মৃতদেহকে দেখছে, মৃতদেহ দেখা মাত্রই তাদের নিজেদের কোনো আত্মীয়র মুখ তারা দেখতে পাচ্ছিল। প্রধান আর গ্রামের সবাই ভয়তে ওখান থেকে চলে গেল। রামু শুয়ে শুয়ে সেই মৃতদেহের কথাই ভাবছিল। ঠিক তখনই কোথা থেকে ফোঁটা ফোঁটা জল পড়তে লাগলো তার মাথায়। তার নাকে দুর্গন্ধ আসতে লাগলো। যখনই তার চোখ ছাদের দিকে গিয়ে পড়লো, দেখলো যে একটা মহিলা ছাদে বেয়ে বেয়ে বেড়াচ্ছে। রামুর চেল্লানোর আওয়াজ অন্ধকারের মধ্যে কোথায় হারিয়ে গেল। পরের দিন সকালে ওই ঝিলে রামুর মৃতদেহ ভাসতে দেখা গেল। গ্রামের সবাই রামুর মৃতদেহ দেখে খুব ভয় পেয়ে গেছে। রামুর বউ কাঁদতে কাঁদতে বলছিল, আমি তো বিধবা হয়ে গেলাম। কালকে দিয়ে আমি ওনাকে চিকিৎসা করে বাপের বাড়ি গিয়েছিলাম। এখন আমার ছেলে পেলেদের কি হবে? দারোগাবাবু এসে প্রধানকে ডেকে বলল, আমি খবর পেয়েছিলাম কালকে রামু এই ছেলে একটা মৃতদেহ দেখতে পায়। হ্যাঁ স্যার, আমরা সবাই সেই মৃতদেহ দেখতে পেয়েছি। পুলিশকে খবর দাওনি কেন? তুমি তো এই গ্রামের প্রধান আছো। ওই মৃতদেহ খুব বিচিত্র ছিল স্যার। কারণ যেই ওই মৃতদেহকে দেখছিল তার মধ্যে তার আত্মীয়র মুখ ভেসে উঠছিল। বেকার কথা কম বলো। রামুর এই মৃতদেহ দেখে মনে হচ্ছে একে অন্য কোথাও মারা হয়েছে, আর তারপরে এই ঝিলে ফেলে দেওয়া হয়েছে। ওর এই বিস্ফারিত চোখ বলে দিচ্ছে মরার আগে ও কিছু অস্বাভাবিক ভয়ের কিছু দেখেছিল নিশ্চয়। গ্রামের সবাই ভয় পেয়ে ওই ঝিলের কাছ থেকে চলে যায়। ফের তার পরের দিনেই ওই ঝিলে আরও একটা ব্যক্তির মৃতদেহ দেখা যায়, আর তারও চোখ বিস্ফারিত ছিল। আস্তে আস্তে প্রায় দিন ওই গ্রামের কোনো না কোনো ব্যক্তির মৃতদেহ ওই ঝিলে দেখতে পাওয়া যেতে লাগলো। পুরো গ্রামটায় ভয়ে ছায়া নেমে আসলো। গ্রামের প্রধান এই সব ঘটনায় খুব ভয় পেয়েছিল। ঠিক তখনই কে যেন এসে তার দরজায় টোকা মারতে শুরু করলো। প্রধান দরজা খুলে দিল। সামনে পঙ্কজ দাঁড়িয়েছিল। পঙ্কজ, এত রাতে কি হয়েছে? আমার খুব ভয় লাগছিল প্রধান সাহেব। আমি আমার পরিবারকে অন্য গ্রামে পাঠিয়ে দিয়েছি। আমি তো বুঝতেই পারছি না গ্রামে এই হত্যা কে করছে। আর যারা যারা মারা গেছে এখনো পর্যন্ত তারা সবাই পুরুষ মানুষ ছিল। মরণ খেলা চালু হয়েছে ওই দিন থেকেই। আমার তো মনে হয় এই হত্যাগুলো ওই করছে। বেকার কথা কম বল পঙ্কজ, এর আগে আর কিচ্ছু বলবি না তুই। গ্রামের সবাই মিলে কালকের একটা সাধু বাবাকে ডেকেছে। রাতটা কি আমি আপনার বাড়িতে থেকে যাব? ঠিক আছে, আমিও আমার পরিবারকে অন্য গ্রামে পাঠিয়ে দিয়েছি, আর আমিও বাড়িতে একাই আছি। পঙ্কজ আর প্রধান খাটিয়া পেতে শুয়ে পড়ল, কিন্তু তবুও ভয়ে তাদের চোখে ঘুম আসছিল না। হঠাৎ প্রধানের কপালে কোথা থেকে জলের ফোঁটা পড়তে লাগলো।
প্রধান তার বিছানা ছেড়ে উঠে পঙ্কজের দিকে তাকিয়ে বলল, পঙ্কজ, এই জল কোথা থেকে আসছে? জল তো আমার উপরে অনেকক্ষণ ধরে পড়ছে। আমি শুধু ভয়ের কারণে আপনাকে কিছু বলতে পারিনি প্রধান সাহেব। হঠাৎ তাদের নাকে সেই দুর্গন্ধ ভেসে আসতে শুরু করলো। যখন ওদের চোখ গিয়ে দেওয়ালের ধারে পড়লো, তখন ওরা দেখতে পেল যে এক কুৎসিত মহিলা দাঁড়িয়ে আছে এবং তার গা বেয়ে পড়ছে জলের ফোঁটা ফোঁটা। এমন মনে হচ্ছিল এক্ষুনি যেন ও ঝিল থেকে উঠে এসছে, যে তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। প্রধান আর পঙ্কজ দেখে বিশ্বাস করতে পারছিল না। তুমি এটা কিভাবে সম্ভব? তখনই ওই মহিলা ভয়ানকভাবে হাসতে লাগলো। সঙ্গে সঙ্গে মহিলাটা এসে প্রধান সাহেবের ধর থেকে মুন্ডুটা আলাদা করে দিল। এটা দেখে পঙ্কজ জ্ঞান শূন্য হলো এবং তারপরে পঙ্কজেরও সেই একই দশা করলো। পরের দিন ঠিক তেমনই ঝিলে দুজনার লাশ পাওয়া গেল। তাদের মুন্ডু দুটো গাছের ওপর ঝুলছিল। এইটা দেখে গ্রামবাসী সবাই অবাক হয়ে গেল। তখনই গ্রামের মধ্যে ওই সাধু বাবা চলে এসেছে। গ্রামের একটা লোক সাধু বাবাকে বলল, সাধু বাবা, প্রায় দিন এই ঝিলে আমাদের গ্রামের কারোর না কারোর লাশ দেখতে পাওয়া যাচ্ছে। আপনি কিছু করুন দয়া করে। তোমরা কিছু চিন্তা করো না, আমি দেখছি। ওং ডিং ডিং ডুং ডাং ডিং ডাং ডং ডুং ডুং ডিং ডাং ডিং ডাং ভাস। কে তুই? কি নাম তোর? আমি নীলা। কেন মারছিস তুই এই গ্রামের লোকেদের? চলে যা তুই, এখান থেকে চলে যা বলছি। সোজাসুজি বল, এই লোকেরা তোর কি করেছিল? আমি নীলা ছিলাম এই গ্রামের মেয়ে, আর প্রধান সাহেব আমাকে বড় বড় স্বপ্ন দেখিয়ে আমার সাথে অন্তরঙ্গতা করেছিল। করে বিয়ের প্রস্তাব দিয়ে তখন আর আমাকে বিয়ে করেনি। রামু আর পঙ্কজের সাহায্যে আমাকে এই ঝিলে ফেলে দেয় ওরা। এখন তোর বদলা সম্পূর্ণ হয়ে গেছে, তুই এখন এখান থেকে চলে যা। আমি যাব না যতক্ষণ না এই গ্রামের সমস্ত ব্যক্তিকে মেরে আমি এই ঝিলের জলে ফেলে দিই, ততক্ষণ পর্যন্ত আমি যাব না এখান থেকে কোথাও। সাধু বাবা খুব রেগে গেল। এইটা শোনার পর সাধু বাবা তার ঝুলি থেকে একটা খুঁটি বার করে এবং যেই মন্ত্র বলে তার মধ্যে ফুঁ দেয়, সঙ্গে সঙ্গে সেই মহিলার আত্মা ওই ঘটিতে চলে আসে। তারপর গ্রামবাসীরা সবাই রেহাই পায়।